আগামী 11ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে চলেছে বালুচিস্তান। সেই বালুচিস্তান যেই বালুচিস্তান নিয়ে পাকিস্তানের সঙ্গে একটা বহুদিনের বিবাদ চলছিল, সেই বালুচিস্তান নিজেদেরকে একটি স্বাধীন স্বতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করতে চলেছে আগামী 11ই আগস্ট। আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন 6 তারিখ, অর্থাৎ আর 5 দিন পরে আমরা হয়তো এশিয়ার একটি নতুন দেশ দেখতে চলেছি, যার নাম হতে চলেছে বালুচিস্তান। কেন এই 11ই আগস্টকেই বাছা হলো, এর পেছনে কি তাৎপর্য, এতে ভূ রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ, পাকিস্তান কতটা এখানে আরও পিছিয়ে পড়বে, ভারত কিভাবে এগিয়ে যাবে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। সবকটা তথ্য আপনাদের সামনে রাখবো, কি কি হয়েছে এবং কি কি হতে চলেছে এবং কি কি হতে পারে। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে বাইরের এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। 11ই আগস্ট দিনটা আর বেশি দূরে নয়, 4 থেকে 5 দিন পরেই আমাদের এই দিনটা আমরা দেখতে পাবো, যখন হয়তো বালুচিস্তান নামে একটি নতুন দেশ আমাদের এই ভূ রাজনীতিতে এবং এশিয়া মহাদেশের মধ্যে মাথা চারা দিয়ে উঠবে, নতুন করে নিজেদের অস্তিত্ব প্রকাশ করবে। বহুদিন ধরে এই নিয়ে চলছিল একটা ডামাডোল, হয়তো অনেক দিন ধরেই বালুচিস্তান নিজেদেরকে একটি স্বাধীন দেশ বলে দাবি করছে, কিন্তু এবার আর কোনো রকম দাবি নয়, তারা বলছে আমরা নির্দিষ্ট একটি দিন দিচ্ছি, এই দিনই আমাদের স্বাধীনতা দিবস পালন হবে। কিন্তু এর পেছনে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে হবে। আপনি যদি জানতে চান যে কেন এটা হচ্ছে এবং এর পেছনে কতটা তাৎপর্য হয়েছে, তাহলে কিন্তু একটু ডেপথে গিয়ে বুঝতে হবে। স্বাধীন বালুচিস্তানের পেছনের ইতিহাসটা একটু দেখতে হবে। আমি খুব সহজ ভাষায় আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের বর্তমান ম্যাপ, যদিও এর মধ্যে প্রচুর ডিসপিউট একের পর এক রয়েছে। কি রকমের ডিসপিউট আমি যদি একটু আলোচনা করি, সবার প্রথমে আমি এই যে লাল অংশটাকে মার্ক করেছি, এটা হচ্ছে বালুচিস্তান প্রদেশটা, যেটা পাকিস্তানের প্রায় 40% এলাকা জুড়ে রয়েছে। ইয়েস, হাফের কাছাকাছি এলাকা কিন্তু বালুচিস্তানের রয়েছে। এখানে যেই আমি সবুজ লাইনটা টেনেছি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে ডুরান্ড লাইন। এই যে ডুরান্ড লাইন, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তার কারণ এই লাইনটা দিয়েই পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশকে আলাদা করা হয়েছিল। এবং এটা কখন হয়েছিল? আমাদের সেই স্বাধীনতার সময় 1947 সালে, যার 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছিল। সেই লাইনটা এইটা। কিন্তু একটা ডিসপিউট এখানেও রয়েছে। আফগানিস্তান এই যে লাইনটি টানা হয়েছিল, এই লাইনটি কিন্তু স্বাধীনতার আগে টানা হয়েছিল অনেকটা, এবং আফগানিস্তান তার মানে যখন এটা টানা হয়েছে তখন কিন্তু বেসিক্যালি পাকিস্তান ভারতের অংশ, এবং এটা ভারত এবং আফগানিস্তানকে আলাদা করত, পাকিস্তান আর আফগানিস্তানকে নয়। ব্যাপারটা বুঝতে হবে, কারণ তখন স্বাধীন ভারত, এবং স্বাধীন ভারত বলছি ভারতের মধ্যে পাকিস্তান রয়েছে এবং ভারতের সঙ্গে আফগানিস্তান আলাদা করা হচ্ছে। তাই যখন স্বাধীনতার পরে পাকিস্তান দাবি করতে শুরু করলো এইটা পাকিস্তান এবং আফগানিস্তানকে আলাদা করছে, তখন আফগানিস্তান শুরুতে সেটা মানতে চায়নি। আফগানিস্তান দাবি করে যে এই লাইনটা ভুল, আফগানিস্তানের বেশ কিছু অংশ পাকিস্তানের মধ্যেও রয়েছে, যেমন খাইবার পাখতুন এলাকা এবং বালুচিস্তান এলাকার মধ্যেও রয়েছে। এই ডিসপিউটটা বরাবর চলে আসছে আফগানিস্তানের সঙ্গে, এই নিয়ে একটা ঝামেলা। ঠিক আছে, এরপরে আসা যাক ওপরের দিকের অংশ, যেখানে গিলগিট বালুচিস্তান এবং আজাদ কাশ্মীর দেখা যাচ্ছে। বেসিক্যালি এটা তো পাকিস্তান অকুপাই করে রেখেছে, এটা পাকিস্তানের অংশই নয়, এটা ভারতের অংশ, স্বাধীন ভারতের অংশ, সেটাকে অকুপাই করে রাখা। যেখানে কিছুটা অংশ পিওকেরও একটা অংশ, বেসিক্যালি পিওকে, যেটা আমাদের আপনারা সবাই জানেন যে এই আমাদের অ্যাকচুয়াল ম্যাপ যেটা, সেই ম্যাপটা হচ্ছে এই পর্যন্ত, ভারতের ম্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পর্যন্ত, রাইট? এইটা হচ্ছে ভারতের ম্যাপ, এইটা ভারতের বর্ডার, এই পার্টটা ভারতের অংশ, সেটা পাকিস্তান নিজেদের মধ্যে দাবি করে, এবং যার মধ্যে একটা অংশ কিন্তু আজাদ কাশ্মীর, যেটা পাকিস্তান নিজেদের অংশ বললেও অলরেডি ওরা নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করে নিয়েছে। গিলগিত বালুচিস্তান পিওকেতে কি রকম সমস্যা হচ্ছে
আপনারা অলরেডি জানেন বিভিন্ন ওখানে ম্যাসাকার হচ্ছে, সাধারণ লোককে মারা হচ্ছে, এবং তারা কিন্তু এখানে একটা রেটেলিয়েশন শুরু করেছে এবং তারা আলাদা হওয়ার প্ল্যানিং শুরু করে দিয়েছে। তারপরে ভাবুন, পাকিস্তানের ওপরের অংশটা নিয়ে ডিসপিউট, পাকিস্তানের এই দিকের বর্ডারটা নিয়ে ডিসপিউট, আফগানিস্তান নিজেদের অংশ দাবি করছে। এখন বালুচিস্তান আলাদা হয়ে গেলে পাকিস্তান কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু এই কারণে নয়, বালুচিস্তান মারাত্মক ইম্পর্টেন্ট একটা জায়গা স্ট্র্যাটেজিক্যালি এবং ইকোনমিক্যালি দিক থেকেও যদি আমরা দেখি। আমি আসবো সেই ব্যাপারটা। তো আরেকটা বড় ব্যাপার দেখুন, এই নিচে আরবিয়ান সি এর সঙ্গে পাকিস্তানের এক্সিস্টিং সিন্ধ এলাকাটাও পড়ে, সিন্ধ এলাকাতেও রয়েছে, কিন্তু 70% এলাকা কিন্তু বালুচিস্তানের মধ্যে রয়েছে, যেই 70% এলাকা বালুচিস্তানের এই উপকূলবর্তী এলাকা। তার মানে এই জায়গাটায় কন্ট্রোল হারাবে এবং পুরোপুরি অনেকটা ল্যান্ডলক হয়ে যাবে। দেখুন, এই দিক দিয়ে আফগানিস্তান, এই দিক দিয়ে ইন্ডিয়া, এই দিক দিয়ে চায়না, এবং এই দিকে যেটা ওপেন ছিল এই দিক দিয়ে ইরান ছিল। তো এখানে বালুচিস্তান চলে গেলে ইরানের ব্যাপারটা থাকবে না, কিন্তু আরবিয়ান সি এর ওপরে যে কন্ট্রোল এটা অনেকটা হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, এর থেকেও অনেক বড় বড় ঘটনা আছে যেটা আমি এক এক করে আসবো। তাহলে জিওপলিটিক্যাল দিক দিয়ে বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে এটা একটা মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাকল্যাশ পাকিস্তানের জন্য। এবার আসা যাক আসল গল্পে। আমি যদি দেখি মোট ভূখণ্ডে 40%, যদি পুরোপুরি এলাকার 40% কিন্তু রয়েছে কার মধ্যে? এই বালুচিস্তানের মধ্যে। এবং এই এতটা অংশ থাকা সত্ত্বেও এটা সবচেয়ে অবহেলিত অংশ, প্রায় 40% ল্যান্ড এখানে থাকা সত্ত্বেও সবচেয়ে অবহেলিত অংশ, সবচেয়ে লেস ডেভেলপড এলাকা, কারণ এখানে প্রচুর খনি রয়েছে, মাইন রয়েছে, এখানকার লোকেদের ওইভাবেই ট্রিট করা হয়, কোনোভাবে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং তার মধ্যে একটা গ্র্যাজেস জন্মাচ্ছে, একটা রাগ জন্মাচ্ছে তাদের মধ্যে, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। এবং এখানে দেখা যাচ্ছে এটা সবচেয়ে কম জনঘনত্ব খুব কম। মানে একটা জিনিস ভাবুন, সবচেয়ে বড় এলাকা এটা, যদি আমি পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য দেখি, তাহলে স্টেট দেখি, তাহলে বালুচিস্তান, কিন্তু সবচেয়ে কম লোক কোথায় থাকে? এই বালুচিস্তানে। তার মানে কেন কম লোক থাকে? ডেফিনেটলি ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে বলে এই ব্যাপার হচ্ছে। এবার আমরা যদি আরো একটু এগোই, আরো প্রবলেম আছে, শুধু এই প্রবলেম নয়, এখানে আরো প্রবলেম আছে। কিরকম? এখানে মাঝে মাঝেই সাধারণ জনগণদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কোথায় যাচ্ছে তারা কেউ জানতে পারছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি 4-5 জন মিসিং, কোনো ফ্যামিলি পুরো মিসিং। কেউ যদি কোনো আন্দোলন করে তাহলে তো কথাই নেই, সুযোগ পেলেই। কিন্তু এখন এই ব্যাপারটা একটু কমেছে, তার কারণ হচ্ছে প্রায় 85% এলাকা, অ্যাকর্ডিং টু বালুচিস্তান আর্মি বা বালুচিস্তানের লোকেদের মতামত অনুযায়ী, প্রায় 85% এলাকা বালুচিস্তানের অধীনে রয়েছে, বালুচিস্তান নিজেদের অধীনে নিয়ে নিতে পেরেছে। কিন্তু তার সত্ত্বেও আপনারা ভাবুন তো, একটা রাজ্য বা একটা এলাকা যেখানে দিনের পর দিন রোজ প্রচুর লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, প্রচুর লোকের মার্ডার হয়ে যাচ্ছে, প্রচুর লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কতদিন পর্যন্ত সহ্য করা যেতে পারে? যেখানে সবচেয়ে ইকোনমিক্যালিও প্রসপারাস জায়গা কিন্তু এই বালুচিস্তান। এবার আসা যাক যে এর আন্দোলনটা কিরকম রূপ নিচ্ছে। আন্দোলন হওয়াটা খুব স্বাভাবিক, এতগুলো জিনিস যদি হচ্ছে, মানুষের মধ্যে রাগ জমতে জমতে মানুষ একদিন তো ফেটে পড়বেই, এটাই হয়েছে। কিন্তু এখানেও দুটো দল রয়েছে, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। আমাদের স্বাধীনতা আন্দোলনে আমরা দেখেছি নরমপন্থী দল ছিল, কংগ্রেসের একটা ছিল, চরমপন্থী দল ছিল, সেখানে আমাদের বিনয় বাদল দীনেশ ছিল, ক্ষুদিরাম বসু ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, বা মাস্টারদা সূর্য সেন ছিলেন, এরকম অনেকে ছিলেন, চিত্তরঞ্জন দাস ছিলেন, এরকম অনেকে ছিলেন। এখানেও কিন্তু এইরকম দুটো দল ভাগ হয়ে গেছিল। এই দুটো দলের মধ্যে কি পার্থক্য ছিল? এরা কূটনৈতিক এবং প্রতিবাদ দিয়ে চালাচ্ছিল এবং এরা সশস্ত্র সংগ্রাম। আমরা এই দুটো ব্যাপার বুঝি। সবার প্রথমে চরমপন্থী দিকটাকে আমরা একটু দেখি। চরমপন্থী দিকে সবচেয়ে বড় যেই আর্মিটা রয়েছে বা সবচেয়ে বড় যেই দলটি রয়েছে সেটা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচিস্তান BLA। এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি একের পর এক অ্যাটাক কিন্তু করেছে পাকিস্তানের ওপরে। কিভাবে? ওখানে BLA একটা অস্ত্র নিয়ে পাকিস্তানের একটা ট্রেন যাচ্ছিল,
যেই ট্রেনটা যাচ্ছিল হচ্ছে বেসিক্যালি জাফর বলে একটা জায়গা থেকে, জাফরের একটা এলাকা, ওখানে সেই জায়গার উপর দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু হাইজ্যাক করা হয় সেই ট্রেনটাকে এবং লুট করা হয়। এবং মজার ব্যাপার, এটা একবার হয়নি, দুবার হয়েছে। এবং আরও একটা মজার ব্যাপার, পুরো ট্রেনটাকে কিন্তু হাইজ্যাক করার পরে সেখানে ছাড়ার জন্য পাকিস্তানকে রিকোয়েস্ট করতে হয়েছে তাদের কাছে। এই নয় যে তারা ছাড়িয়ে নিয়ে চলে গেছে, তাদের এই অস্ত্র কিন্তু তারা আয়ত্ত করেছে, যা যা অস্ত্র ছিল। এবং আরও একটা মজার ব্যাপার, এখানে এই যে এইখানকার লোকেদের আপনি দেখতে পাবেন যে এখানকার লোকেদের চালচরণ খুব সাধারণ লোকেদের মতো, গামছা মুখে বাঁধা, সাদা ড্রেস পরা, খুব সাধারণ লোক এবং খুবই নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকেদের মতো মনে হচ্ছে। কিন্তু আপনি দেখবেন সেই গামছা বেরোলে বা সেই গায়ের চাদরটা সরালে সেখান থেকে একটা AK-47 বেরিয়ে যাচ্ছে, গ্রেনেড দিয়ে সাজানো রয়েছে। তারা আর্ম, এই জিনিসটা তাদের কাছে প্রচুর রয়েছে, অস্ত্রশস্ত্র প্রচুর রয়েছে। কোথা থেকে পাচ্ছে সেটা কেউ ক্লেম করছে, পাকিস্তান ক্লেম করছে ইন্ডিয়া সাহায্য করছে, আবার কেউ কেউ ক্লেম করছে আফগানিস্তান থেকে হেল্প আসছে। আফগানিস্তান ডেফিনেটলি হেল্প করছে, কারণ আফগানিস্তান যদি এটাকে স্বাধীন করতে পারে বালুচিস্তানকে, তাহলে হয়তো তারা তাদের যে অংশটা দাবি করছে বালুচিস্তানের মধ্যে সেটা তারা ফেরত পেয়ে যাবে, তাদেরও একটা লাভ আছে, স্বার্থ আছে, তাই না? যেমন ধুরন্ধর সিনেমাটা আপনারা দেখেছেন, তার মধ্যে এই ব্যাপারগুলো দেখানো হয়েছে বালুচিস্তানে। কেন বালুচিস্তানের থেকে অস্ত্র আনা হচ্ছে? বালুচিস্তানে যে কোনো, যদি আমরা বলি যে অত্যাধুনিক অস্ত্র, তার রেপ্লিকা বা তার অরিজিনাল কপি ওখানে কিন্তু রয়েছে। তো এই ব্যাপারটা, এবং এটা দুবার হয়েছে। শুধু এখানে বালুচিস্তান লিবারেশন আর্মি নয়, এটা বড় দল, ওদের সবচেয়ে বড় মিলিটেন্ট গ্রুপ। কিন্তু এই গ্রুপটা ছাড়াও আরো প্রচুর গ্রুপ আছে, যেরকম বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট আছে, বালুচিস্তান রিপাবলিক গার্ডস আছে, ইউনাইটেড বালুচিস্তান আর্মি আছে, লস্করে বালুচিস্তান আছে, এরকম প্রচুর দল আছে। এবং আপনারা দেখুন, সাধারণ, খুব অতি সাধারণ লোক, কিন্তু তাদের প্রত্যেকের হাতে AK-47 এর নিচে নয়, সব আপগ্রেডেড অস্ত্রশস্ত্র আছে ভর্তি। দেখুন, আমি এই যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে, 4টে ছবি, এই প্রত্যেকটা ছবি কিন্তু বালুচিস্তানের আর্মড ফোর্সের, বিভিন্ন আর্ম ফোর্স আছে, আমি যেরকম বললাম, এর বাইরেও আছে, আরও আছে তাদের। এবার এদের মধ্যে একটা সমস্যা ছিল, যারা নিজেদের মধ্যে একটু ঝামেলা মাঝে মাঝে চলতো, আলাদা আলাদা গ্রুপ বলে, কিন্তু আস্তে আস্তে তারা এটা রিয়েলাইজ করলো যে আমাদের এক হতে হবে, এবং এক যদি না হই তাহলে পাকিস্তান আলাদা আলাদা আর্মি, তাদের আর্ম ফোর্স দিয়ে, পাকিস্তানের আর্ম ফোর্স দিয়ে তাদের আলাদা আলাদা করে দমন করবে। এবং তার জন্য তারা এখন একসঙ্গে ইউনাইটেড হয়েই পুরো ব্যাপারটাকে চালাচ্ছে। ইউনাইটেড হয়ে মানে গ্রুপ আলাদা আছে, বাট অ্যাটাক করার প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন তারা একসাথে করে বেশ কিছু ক্ষেত্রে। এরপরে আসছি আমি নরমপন্থীর কনসেপ্টে। এই ব্যক্তির নাম হচ্ছে মীর ইয়ার বালোচ। মীর ইয়ার বালোচ যিনি, এটা তার টুইটার হ্যান্ডেল, মানে এক্স হ্যান্ডেল। সেখানে এই সেই ব্যক্তি, তিনি একটি কাগজ নিয়ে একটি ছবি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে কিন্তু বালুচিস্তান, স্বাধীন বালুচিস্তানের পতাকা, সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এবং এই পোস্টটা গত 3 তারিখে দেওয়া হয়। তার মধ্যে কি বলা হয়েছে? তার মধ্যে বলা হয়েছে আগামী 11ই আগস্ট দ্য রিপাবলিক অফ বালুচিস্তান announces worldwide celebrations of August 11 as the Independence Day of Balochistan with national unity. ন্যাশনাল ইউনিটির সাথে তারা 11ই আগস্ট দিনটিতে রিপাবলিক অফ বালুচিস্তান, এই নামটা মাথায় রাখবেন, ওরা নিজেদের দেশটার নাম বালুচিস্তান নয়, দ্য রিপাবলিক অফ বালুচিস্তান দিয়েছে। এবং 11 তারিখে 11ই আগস্ট স্বাধীনতা দিবস তারা পালন করবে একত্রিত হয়ে সবাই। এবার এই যে ঘটনাটা বললো যে আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করবে, এর জন্য কিন্তু পুরো সারা পৃথিবী জুড়ে এই টুইট নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু রিপারকেশন খুব একটা কিছু আসেনি। তার কারণ তারা কিন্তু বলা যায় যে তারা কিন্তু ডকুমেন্টারি ওয়েতে এটাকে পাবলিশ করছে, এবং এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস আছে। যেমন বিশ্বজুড়ে তারা স্বীকৃতিরও দাবি জানিয়েছে, সেটা জাতিসংঘের কাছে, লন্ডনের কাছে, গ্লোবাল একটা পিটিশন দিয়েছে। আমি পিটিশনটা দেখাবো, কি পিটিশন। ওয়াশিংটন ডিসিতে, মানে আমেরিকার যে হেডকোয়ার্টার, ইন্ডিয়ার নিউ দিল্লিতে, বিভিন্ন দেশের এবং জাতিসংঘের যে হেডকোয়ার্টার আছে, হেড আছে, সেখানে এরা এই পিটিশনটা পাঠাচ্ছে। পিটিশনটা কি? পিটিশনটা একটু দেখি যদি। গ্লোবাল পিটিশন কলিং অন
গভর্নমেন্টস টু রেকগনাইজ দ্য রিপাবলিক অফ বালুচিস্তান, তারা বালুচিস্তান, রিপাবলিক অফ বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, বারবার তারা এই নামটাই বলছে, রিপাবলিক অফ বালুচিস্তান। এবং এইটা বলছে কি, এরা কি বলছে, এরা বলছে যে চারটে জিনিসের কথা বলছে। প্রথমে বলছে যে এইটার একটা কপি বের করে নিজেরা ফিল আপ করুন বিভিন্ন দেশে যারা আছেন, এবং সেইটাকে নিজেদের দেশের গভর্নমেন্টের কাছে পোস্ট করুন, এবং এক কপি ইমেল করুন আমাদের কাছেও, এখানে ইমেল আইডিও বলে দিয়েছি, এবং তার এক কপি প্রিন্ট করে মিডিয়াকেও প্রোভাইড করুন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তারা কীরকম প্ল্যানিংটা করছে। প্রথমে বলছে নিজেদের গভর্নমেন্টকে এক কপি দিন, এটাকে প্রিন্ট করে সই করে নিজের ডিটেলস দিয়ে গভর্নমেন্ট অফ, যেই গভর্নমেন্টের নাম লিখবেন, এবং এখানে উই আর দ্য সিটিজেন অফ কোন গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের নাম লিখতে বলছে, এবং তারপরে বলছে সেটার এক কপি নিজের গভর্নমেন্টকে, এক কপি আমাদেরকে, এক কপি নিজেদের মিডিয়াকে দিন, যাতে কিনা এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যুর জায়গায় দাঁড়ায়, বিভিন্ন দেশগুলো যাতে এই ব্যাপারটাকে মানতে রাজি হয়, মিডিয়া যাতে এই নিয়ে নিউজ করে, এবং তাদের কাছেও প্রুফ থাকে যে আমাদের কাছেও অনেকে পাঠিয়েছে। এবার তার সঙ্গে আরও একটা জিনিস, এখানে একটা জিনিস দেখতে হবে যে দ্য রিপাবলিক অফ বালুচিস্তান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স হ্যাভ সিকিউর্ড 85% অফ বালুচিস্তান টেরিটরি। এইটাই আমি বলছিলাম, এই যে বালুচিস্তানের যে নেতারা আছে তারা দাবি করছেন বালুচিস্তানের 85% ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে আছে, কেবলমাত্র পাকিস্তান সামরিক নিয়ন্ত্রণে রয়েছে 15%, এবং সেটাও তারা দখল করে নেবে বা নিজেদের অধিকারে নেবে খুব তাড়াতাড়ি। এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু পাকিস্তান সত্যিই নিয়ন্ত্রণ হারিয়েছে, প্রায় হারিয়ে ফেলেছে। এবার তার সঙ্গে তারা নতুন সংবিধান, পরিচয় এবং পতাকা সবকিছুই পাবলিশ করছে, যাতে একটা স্বাধীন দেশের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো তারা করতে পারে। খুব অবাক হব না যদি কিছুদিনের মধ্যে দেখতে পাই বালুচিস্তানের কোনো একটা ট্রাই সিরিজ হচ্ছে, যেখানে ইন্ডিয়া, বালুচিস্তান এবং আফগানিস্তান খেলছে। বালুচিস্তানকে যদি একটা নিজেদের টিম বানিয়ে, ক্রিকেট টিম বানিয়ে পাঠাতে পারে, তাহলে কিন্তু এইটা অনেক বড় একটা আন্তর্জাতিক ইস্যু বা নাড়াচড়ার ব্যাপার একটা আসবে, যে এই দেশটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সঙ্গে খেলছে, আফগানিস্তানও যদি তাকে সাপোর্ট করে দেয় তাহলে এটা একটা বড় জায়গায় তৈরি হবে। এরপরে কেন 11ই আগস্ট, এই 11ই আগস্টের কারণটা আমি বলেছিলাম বলবো। 11ই আগস্ট 1947 সাল, 1947 মানে ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা হয়েছিল 14 এবং পাকিস্তানের 14 এবং ভারতের 15ই আগস্ট। 11ই আগস্ট কিন্তু স্ট্যান্ডস্টিল চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার থেকে কালাত প্রদেশ, এই কালাত মানে এটা কি, কালাত মানে হচ্ছে বেসিক্যালি, কালাত বলা হতো এই বালুচিস্তান এলাকাটাকে, এই এলাকাটার আগের নাম ছিল কালাত, সেটাকে মুক্তি দেওয়া হয় স্ট্যান্ড স্টিল চুক্তির মাধ্যমে। কিন্তু তার এক বছরের মাথায় 27শে মার্চ 1948 সালে পাকিস্তান এই এলাকাটাকে দখল করে এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে অ্যাটাক করে দখল করে। এই নয় যে তারা তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দখল হয়েছে, বালুচিস্তানে সামরিক অভিযান হয়েছে এবং দখল করা হয়েছে। ঠিক আছে, তো এই দিনটা, যেই দিনটায় তারা প্রথম স্বাধীনতা পেয়েছিল, তারা চায় ওই দিনটাই তারা আবার স্বাধীনতা আনুক, স্বাধীন দেশ হিসাবে নিজেদেরকে আবার প্রকাশ করুক, আত্মপ্রকাশ করুক। এবার কেন বালুচিস্তান এতটা ইম্পর্টেন্ট, মারাত্মক বেশ কিছু কারণ আছে। যেমন প্রায় 150টার ওপরে গ্যাসের সেন্টার আছে যেখান থেকে গ্যাস নেওয়া যেতে পারে, 1200-র ওপরে কয়লা খনি আছে, সোনার খনি, তামার খনি, ইউরেনিয়ামের খনি, ইউরেনিয়াম বোঝা যাচ্ছে ইউরেনিয়ামের খনি কতটা ইম্পর্টেন্ট, সেইগুলো সব এখানে আছে। এই কারণে পাকিস্তান কোনোভাবে এটাকে হাতছাড়া করতে চাইছে না, হাতছাড়া করলে বিশাল বড় একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক খণ্ড তাদের দেশের থেকে আলাদা হয়ে যাবে, তারা বিভৎসভাবে পিছিয়ে পড়বে। একটা অলরেডি ব্যাংক্রাপ্ট দেশ, একটা অলরেডি পিছিয়ে পড়া দেশ, একটা অলরেডি হেরে যাওয়া দেশ, সেটা আরও হেরে গেলে এরপরে তাদের কাছে কিচ্ছু থাকবে না, এবং তারপরে তাদের শুধু সময়ের অপেক্ষা, কোন সময় তারা নিজেদের দেশটাকে বিক্রি করে দেবে পুরোটা চীনের মতো কোনো দেশের জায়গায় হাতে।
সমুদ্রপথের ব্যাপারটা আমি আগেই বলেছিলাম, প্রায় 70%, 70% উপকূল এলাকা কিন্তু এই বালুচিস্তান, যেটা আমি বলেছিলাম। বাকি 30% হচ্ছে সিন্ধ এলাকার সঙ্গে রয়েছে, আরব যেই সাগরের উপকূলবর্তী এলাকা 30% সিন্ধের দিকে রয়েছে, বাকি 70% কিন্তু বালুচিস্তানের সঙ্গে। তাহলে সেটাও মিস হয়ে যাবে। তার মানে অ্যাটাক যদি ওই দিক থেকে হয় তখন কিন্তু তারাও ওই দিকটাও সাপোর্ট পাবে না, বা ওই দিকটা যে উপকূলবর্তী এলাকার যে উপকারগুলো পাওয়ার সেটাও পাবে না, যেমন তেল জাতীয় জিনিস পাওয়ার, সেটাও তাদের হাত থেকে বেরিয়ে যাবে। ল্যান্ডলক হওয়ার সংখ্যায় পুরোপুরি ল্যান্ডলক হয়ে যাবে। ভাবুন যে এখানে শুধু একটুখানি এলাকা আটকে রয়েছে সমুদ্রের সাথে, বাকি এই দিক দিয়ে আফগানিস্তান, এই দিক দিয়ে ভারত, এই দিক দিয়ে চায়না, পুরো ল্যান্ডলক হয়ে যাচ্ছে, পুরো দেশটা ল্যান্ডলক হয়ে যাবে। এবং কোনো সময় যদি এই দিক দিয়ে আফগানিস্তান, এই দিকে ইরান আর বালুচিস্তান মিলে অ্যাটাক করে, তাহলে এই দিকটা পুরো ওপেন। ভাবুন একটা দিক, একটা দেশের একটা পুরো দিক ওপেন হয়ে রয়েছে, কতটা ভয়ঙ্কর ব্যাপার। এবং ডাইরেক্ট কিন্তু ইসলামাবাদের মতো জায়গায় পৌঁছে যাওয়া খুব কঠিন কাজ হবে না। একদিক দিয়ে ভারত, একদিক দিয়ে আফগানিস্তান, একদিক দিয়ে বালুচিস্তান, তিনটেই শত্রু দেশ। এবং আরও একটা মজার ব্যাপার বুঝতে হবে, চায়না যখন দেখবে বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে, তখন চায়নাও পাকিস্তানকে আর হেল্প করবে না, কারণ তখন তার যা যা দরকার সেগুলো বালুচিস্তানে আছে, পাকিস্তানে আর কিছু নেই। এটাও বুঝতে হবে। পারমাণবিক পরীক্ষা কেন্দ্র চাগাই বলে একটা জায়গা আছে, যেখানে পারমাণবিক পরীক্ষাও হয়েছিল 1998 সালে। আপনারা যদি কেউ জানেন 1998 সালে ভারতে কি হয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট করেও জানাবেন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, উপকূল রেখার 70% হাত থেকে বেরিয়ে যাবে, যেটাকে বলা হয় ইজেড, বিশেষ অর্থনৈতিক এলাকা, যেটা ঠিক আছে, এক্সিকিউটিভ ইকোনমিক জোন যেটাকে বলা হয়, সেইটার 1,80,000 বর্গ কিলোমিটার কিন্তু বালুচিস্তানের মধ্যে চলে যাচ্ছে। নৌঘাটি, ওরমান, পাসনি, গাওয়াদার, এইরকম অনেক নৌঘাটিও আলাদা হয়ে যাবে, বা পাকিস্তানের দিকে চলে যাবে, পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। এই যে এগুলো সব আউট হয়ে যাবে, শুধুমাত্র এইখানের কিছু থেকে যাবে, বাকি বাদ হয়ে যাবে। পারমাণবিক পরীক্ষা কেন্দ্র চাগাইতে যেটা অবস্থিত, সেটাও কিন্তু পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাবে। এবং প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে, গ্যাস রয়েছে, কয়লা রয়েছে, সোনা রয়েছে, ইউরেনিয়াম রয়েছে, এবং ব্রোঞ্জ রয়েছে, তামা রয়েছে, এই যে যা যা জিনিস রয়েছে সব আউট। এগুলোর একটারও, ম্যাক্সিমামটা যদি বলা হয়, প্রায় 70 to 80% পুরো পাকিস্তানের যা যা উৎপাদন হয় তার 70 to 80% কিন্তু এই বালুচিস্তানের মধ্যে, তাহলে সেটা আউট হয়ে গেল, মিস হয়ে যাবে পুরোপুরি। এবার আমরা যদি দেখি চারটে দেশ, চীন, ভারত, যে দুটো বর্ডার শেয়ার করছে, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র, এই চারটে দেশ কিভাবে এদের সঙ্গে যুক্ত ভূ রাজনৈতিক দিক থেকে। সবার প্রথমে যদি দেখি সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের যে লাইনটা রয়েছে, সেই লাইনটার একটা মেজর পার্ট কিন্তু বালুচিস্তানের মধ্যে, যেটা বহুদিন ধরে আটকে আছে কাজ, তার কারণ এই রেভলিউশনের জন্য। আমি যদি দেখি এই গিলগিট বালুচিস্তানের মতো এলাকা থেকে শুরু হয়ে বালুচিস্তানে শেষ হওয়া, গিলগিট বালুচিস্তানেও অলরেডি একটা রেভলিউশন শুরু হয়ে গেছে, এবং এটা সেখানে শেষ হচ্ছে, সেটা বালুচিস্তানের মধ্যে। বালুচিস্তানের মধ্যে ভালো করে যদি আমরা খেয়াল করি কতটা এলাকা পড়ছে, ভালো করে দেখলে 60% প্লাস প্রায় এখানে পড়ে যাচ্ছে এর মধ্যে। তাহলে এই প্ল্যানটাও, এই প্রজেক্টটাও পুরো ফ্লপ হয়ে যাবে, কাজের কিছু কাজ হবে না। তার কারণ এটা কোথা থেকে, এটা আরব সাগর পর্যন্ত কানেক্টেড করতে হবে, সেটা কানেকশন হবে না, তাহলে অল্টারনেট রুট নিতে হবে। আই ডোন্ট নো সেটা পসিবল কিনা, এত বড় একটা প্ল্যান পুরোপুরি ড্রপ। তাহলে এই জায়গায় চায়নার একটা বড় লস। তখন চায়না প্ল্যান করবে যে এখানে আমি বালুচিস্তানের সঙ্গে হাত মেলাই, বালুচিস্তানকে হেল্প করি। 2 নম্বর হচ্ছে আমেরিকা। আমেরিকা কি চায়? আমেরিকা চায় তেল, কয়লা, সোনা, খনিজ দ্রব্য। সেইটা একসময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল কিছুদিন আগেই, যে পাকিস্তান এক সময় ভারতকে তেল দেবে, তেল বিক্রি করবে।
ভারতকে একসময় তেলের জন্য পাকিস্তানের কাছে যেতে হবে কি করে? এই কারণে বালুচিস্তানের জন্য এত বড় স্টেটমেন্ট এসেছিল। সেই জায়গাটা যদি বাদ হয়ে যায় তাহলে আপনাদের মনে হয় আমেরিকা আর বালুচিস্তানের কাছে যাবে? আমেরিকা আর পাকিস্তানের কাছে যাবে? যাবে কার কাছে? বালুচিস্তানের কাছে। তাহলে এখানেও পাকিস্তানের একটা বড় ধাক্কা। ভারত তো জিও পলিটিক্যাল দিক থেকে মারাত্মক এগিয়ে যাবে। একদিক দিয়ে আফগানিস্তানের সাপোর্ট আছে, আরেক দিক দিয়ে বালুচিস্তান। তাহলে ভাবুন, পুরো একদিকের বর্ডার ইন্ডিয়ার সাথে। এবার একটু ভালো করে দেখুন, আমি যদি ভালো করে দেখি ম্যাপটা, যদি ভালো করে দেখি আমি, তাহলে এই দিক দিয়ে আফগানিস্তান হেল্প করবে, এই দিক দিয়ে বালুচিস্তান হেল্প করবে, আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া। তাহলে পাকিস্তানের প্রায় 80-90% তাদের অ্যালাইদের দিয়ে পুরোপুরি কভার হয়ে যাবে। তাহলে কতটা বড় একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, বোঝা গেল? এবার আমি যদি বলি যে আপনাদের হয়তো মনে হচ্ছে এটা সম্ভব, কোনোদিনও সম্ভব, একটা নতুন দেশ তৈরি হয়ে যাবে, পাকিস্তান ছেড়ে দেবে, আমেরিকা চুপ করে বসে থাকবে। আমেরিকা চুপ করে বসে থাকবে, কারণ আমেরিকা চুপ করে বসে থাকবে এই কারণে হয়তো, কারণ আমেরিকা দেখবে যে আমি যদি এখন বালুচিস্তানের সঙ্গে হাত মেলাই, পাকিস্তানের থেকে ওরা বেশি আমাকে সুবিধা দেবে, কারণ নতুন দেশ, ওদের হেল্প দরকার হবে, আমি সেটা করতে পারবো। সেম চায়নাও, এবং সেম ইন্ডিয়াও, সেম আফগানিস্তানও, এবং বড় বড় দেশগুলো হয়তো এটা মেনে নেবে। একটা সময় আমরা কি ভেবেছিলাম, মানে আপনারা যারা অনেক পুরনো বা 1960s আপনাদের যাদের আগের পূর্বপুরুষ ছিল, 1960s 1950s বাংলাদেশের মতো একটা দেশ হবে? কেউ তো ভাবেনি। তার থেকে অন্তত বালুচিস্তান হওয়ার চান্স বহুগুণ বেশি হয়েছে। তো 71-এর যুদ্ধের পরে নতুন একটা দেশ, স্বাধীন বাংলাদেশ তো হয়েছে পাকিস্তানের থেকে বেরিয়ে, আবার হবে পাকিস্তানের থেকে বেরিয়ে, এবার বালুচিস্তানও বেরোবে। সেইবারও ভারত হেল্প করেছিল, আমার পুরো পূর্ণ ধারণায় এবারও ভারত হেল্প করবে বালুচিস্তানকে নতুন একটা স্বাধীন দেশ হিসাবে। এবং আমি মনে মনে একদম অপেক্ষা করছি সেই দিনটার, যবে স্বাধীন বালুচিস্তানের আমি দেখতে পাবো। আশা করি আপনারাও সেটা চান যে 11ই আগস্ট একটা স্বাধীন দেশ নতুন তৈরি হোক বালুচিস্তান নামে। আপনারা কারা কারা সেটা চান অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এই ব্যাপারে কি মতামত আপনারা সেটাও কমেন্ট করে জানান। ভূ রাজনীতিতে এই নতুন দেশ আমাদের কিভাবে সাহায্য করতে পারে, বা আমরা কিভাবে ব্যাকল্যাশ ফেস করতে পারি সেটাও জানাবেন। আপনারা কি চান এই নতুন দেশটা, নাকি চান না এরকম একটা নতুন দেশ এশিয়া মহাদেশে তৈরি হোক? আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।